সর্বশেষ কারিগরি শিক্ষার এই ক্লাসে আমি জাহেদ আহমেদ চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম বিষয়ের ক্লাস। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম বিষয়ে আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টি স্ট্যাক ডাটা স্ট্রাকচার নিয়ে। সো আজকে আমরা যা আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের স্ট্যাক ডাটা স্ট্রাকচার। চলো প্রথমে দেখে নেই এই স্ট্যাক ডাটা স্ট্রাকচারে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচার এবং তার কিছু টার্মিনোলজি, যেমন পুশ, পপ, ফিলো, লিফো, এই টার্মিনোলজিগুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা কথা বলবো স্ট্যাকে ডাটা অ্যাড অর রিমুভের অ্যালগোরিদম নিয়ে। তারপর আমরা কিছু ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন নিয়ে আমরা কথা বলবো। তারপর সর্বশেষ আমরা যেটি করব সেটি হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনকে কিভাবে পোস্টফিক্সে রূপান্তর করা যায়, তার অ্যালগোরিদমটা কেমন, তা নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের আজকের বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অধ্যায়ে বেশ কয়েকটি ডাটা স্ট্রাকচারের নাম জেনেছিলাম, তার মধ্যে স্ট্যাক ছিল একটি ডাটা স্ট্রাকচার। আমাদের আজকে স্ট্যাক ডাটা স্ট্রাকচারের আলোচনায় প্রথমেই আমরা জানবো স্ট্যাক ডাটা স্ট্রাকচার কি। এটি এমন একটি ডাটা স্ট্রাকচার যে ডাটা স্ট্রাকচারে যে কোনো ডাটা ইনসার্ট কিংবা ডিলিট সব সময় এন্ড অথবা টপ থেকে হয়ে থাকে, মানে ওর শেষ অংশ থেকে ডাটা ইনসার্ট করতে হয় অথবা ডিলিট করতে হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই ধরনের একটি স্ট্যাক ডাটা স্ট্রাকচার আমরা দেখিয়েছি, যেখানে টপ সর্বশেষ ডাটাকেই টপ বলা হচ্ছে এবং কোনো ডাটা যদি নতুন ইনসার্ট করতে হয় টপের পরে ইনসার্ট করতে হয়, এবং যদি কোনো ডাটা ডিলিট করতে হয় টপ থেকে এই ডাটাগুলো ডিলিট করতে হয়। এই ডাটা স্ট্রাকচারের কিছু টার্মিনোলজি আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে পুশ। পুশ টার্মিনোলজির দ্বারা বোঝানো হয় ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু স্ট্যাক, অর্থাৎ স্ট্যাকে কোনো ডাটা যদি আমরা ইনসার্ট করি তাহলে এই অপারেশনটাকে আমরা বলি পুশ অপারেশন, আর যদি ডিলিট করি তাহলে এটাকে বলি আমরা পপ অপারেশন। চিত্রে দেখতে পাচ্ছ পুশ এবং পপ উভয়টাই তার টপ থেকে ঘটে থাকে, অর্থাৎ ডাটা পুশ করলেও টপে হবে, পপ করলেও টপ থেকে এটা পপ হবে। আরো দুটি টার্মিনোলজির একটি হচ্ছে লিফো অথবা ফিলো। দুটি আসলে স্ট্যাকের বৈশিষ্ট্যকে উপস্থাপন করছে এই টার্মিনোলজি দুটি। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ স্ট্যাকের বৈশিষ্ট্যই এটি যে যে ডাটা লাস্টে ইন হবে সেটি ফার্স্টে আউট হবে, কেননা টপে সবসময় ইনসার্ট এবং ডিলিট হয়ে থাকে। এটিকে ঘুরিয়ে যদি আমরা বলি তাইলে বলি ফিলো, অর্থাৎ ফার্স্ট ইন লাস্ট আউট। যে ডাটাটি ফার্স্ট ইনসার্ট হবে তাকে ডিলিট করতে গেলে বা পেতে গেলে সবার শেষে পেতে হবে, আউট করতে হবে সবার শেষে। এই জন্য এটাকে ফিলো বলা হয়, অর্থাৎ ফার্স্ট ইন লাস্ট আউট। শিক্ষার্থীরা, চলো এবার জেনে নেই কিভাবে স্ট্যাক ডাটা স্ট্রাকচারে পুশ এবং পপ অ্যালগোরিদম কাজ করে। প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পুশ অ্যালগোরিদম। এই পুশ অ্যালগোরিদমে আমরা স্টেপ নাম্বার 1-এ দেখিয়েছি ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স স্ট্যাক দেন প্রিন্ট ওভারফ্লো এন্ড রিটার্ন। কারণ স্ট্যাকে কোনো ডাটা যদি আমরা পুশ করতে হয়, প্রথম কাজ হচ্ছে স্ট্যাকটি ফিল আপ কিনা। এই ফিল আপটা কি করে বুঝবো? যদি তার টপ ভ্যালুটা ম্যাক্স স্ট্যাকের সমান হয়ে যায়। ম্যাক্স স্ট্যাক হচ্ছে এখানে ওই স্ট্যাকের মধ্যে সর্বোচ্চ কতটি ডাটা রাখতে পারবে, বা টপ অ্যাড্রেস। এই জন্য আমরা প্রথমেই বলছি ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স স্ট্যাক দেন প্রিন্ট ওভারফ্লো। তাহলে যেন আমাদেরকে একটি মেসেজ ছাপিয়ে দেয় যে ওভারফ্লো, অর্থাৎ স্ট্যাকে আর কোনো জায়গা নেই, এবং সে যেন এই অ্যালগোরিদম থেকে রিটার্ন হয়ে যায়। আর যদি টপ ইকুয়াল টু ম্যাক্স স্ট্যাক না হয় তাহলে আমাদের ডাটাটি সে ইনসার্ট করবে। ইনসার্ট করার জন্য প্রথম কাজ হচ্ছে টপের ভ্যালু 1 বাড়িয়ে নিতে হবে, কারণ টপে অলরেডি একটি ডাটা থাকে। তাহলে পরবর্তী ডাটাটি তার পরবর্তী লোকেশনে স্টোর হবে। সেই জন্য স্টেপ নাম্বার 2-তে আমরা বলেছি সেট টপ ইকুয়াল টু টপ প্লাস 1, অর্থাৎ টপের ভ্যালুটা 1 বাড়িয়ে নিবে। তারপর স্টেপ নাম্বার 3-তে গিয়ে ডাটাটি ইনসার্ট করবে, সেট স্ট্যাক টপ ইকুয়াল টু আইটেম। আইটেম মানে আমরা যে ডাটাটি নতুন ইনসার্ট করলাম।
তারপর সে রিটার্ন হবে মেইন প্রোগ্রামে। অর্থাৎ পুশের অ্যালগরিদমটি খুব সিম্পল। প্রথম চেক করবে জায়গা আছে কিনা, না থাকলে ওভারফ্লো জানাবে মেসেজ, আর যদি জায়গা থাকে তাহলে টপের ভ্যালু 1 বৃদ্ধি করে সেই ভ্যালুতে, সেই লোকেশনে, সেই ইন্ডেক্সে নতুন আইটেমটি স্টোর করে দিবে। পপের বেলায় প্রায় একই রকম, শুধু প্রথমে দেখতে হবে পপ করব মানে আমরা কোনো ডাটা ডিলিট করব অথবা ডাটা স্ট্যাক থেকে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের প্রথম চেক করতে হবে আদৌ ডাটা আছে কিনা। এই জন্য দেখো পপের অ্যালগরিদমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমেই চেক করে নিচ্ছি টপ কি 0, মানে টপ কি সব ডাটা শেষ হয়ে একদম শূন্যতে পৌঁছে গেছে কিনা। যদি টপের ভ্যালু 0 হয় তার মানে এই স্ট্যাকের মধ্যে কোনো ডাটা নেই, সুতরাং সেজন্য একটি মেসেজ ছাপিয়ে দেয়। আমরা বলেছি অ্যালগরিদমে কি মেসেজ, যে আন্ডারফ্লো, অর্থাৎ স্ট্যাকে কোনো ডাটা নেই। আর যদি টপ ইকুয়াল টু 0 না হয় তার মানে ডাটা আছে, সেই ক্ষেত্রে সে ওই ডাটাটিকে মানে টপ ডাটাটিকে আইটেম হিসাবে ধরবে, যেটি আমরা বলেছি স্টেপ নাম্বার 2 তে সেট আইটেম ইকুয়াল টু স্ট্যাক টপ, এবং সর্বশেষ স্টেপ নাম্বার 3 তে যেটি করবে টপের ভ্যালু কমিয়ে দিবে, কেননা টপ থেকে তো একটি ডাটা সে মুছে ফেলছে বা নিয়ে এসছে, সুতরাং টপের ভ্যালু 1 কমিয়ে দিতে হবে। এই জন্য স্টেপ 3 তে এসে টপ ইকুয়াল টু টপ -1 করেছি, তারপর সে রিটার্ন হয়ে যাবে। এইভাবে পুশ এবং পপ অ্যালগরিদম স্ট্যাকে কাজ করে থাকে। শিক্ষার্থীরা এখন জানবো ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন কি। আমরা ছোটবেলা থেকে যে গাণিতিক এক্সপ্রেশনগুলো লিখে আসি সেগুলোই হচ্ছে ইনফিক্স। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখিয়েছি, যেমন a প্লাস বি ইন্টু সি, এগুলো হচ্ছে ইনফিক্স নোটেশন। কিন্তু যখনই আমরা কোনো এক্সপ্রেশনে অপারেটরকে অপারেন্ডের আগে বসিয়ে এক্সপ্রেশন লিখব বা কনভার্সন করব, তখন এই এক্সপ্রেশনটিকে ইনফিক্স না বলে বলবো প্রিফিক্স। এই প্রিফিক্স নোটেশনের আরেকটি নাম হচ্ছে পলিশ নোটেশন। পলিশ ম্যাথমেটিশিয়ানের নামে নামকরণ করা হয়েছে পলিশ নোটেশন। এই প্রিফিক্সে সবসময় অপারেটর অপারেন্ডের আগে বসে। যেমন দেখো স্ক্রিনের এক্সাম্পলে আমরা দেখিয়েছি, 1 নম্বর এক্সাম্পলে a প্লাস বি, এটা হচ্ছে ইনফিক্স, কিন্তু এটাকে যখন আমরা পলিশ নোটেশনে লিখব বা প্রিফিক্সে লিখব তখন অপারেটরটি সামনে চলে আসবে, অর্থাৎ প্লাস এ বি। এর দ্বারা কম্পিউটার খুব ইজিলি প্রসেস করতে পারে। সে আগে জেনে নেয় কাজটি কি, এরপর সে খুঁজে ডাটা দুটি কি, কাকে প্রসেস করতে হবে। তো এখান থেকে কম্পিউটার প্রথম জানলো যে কাজটি হচ্ছে যোগের কাজ, আর কাকে কাকে নিয়ে যোগ করতে হবে, এ আর বি নামক অপারেন্ডকে নিয়ে। একইভাবে নিচে দেখো 2 নাম্বার এক্সপ্রেশনে আমরা বলেছি a প্লাস বি ইন্টু সি। এখানে এ আর বি এর অপারেটর যখন সামনে চলে আসবে তখন এটা হবে প্লাস এ বি ইন্টু সি। তারপর যখন প্লাস এ বি কে একটা অপারেন্ড ধরবো আমরা, তখন তাদের দুজনের মাঝখানে যে ইন্টু বা মাল্টিপ্লিকেশন অপারেটরটি আছে সর্বশেষ সে সামনে চলে আসবে। তাই ফাইনালি এক্সপ্রেশনটি কি দাঁড়াচ্ছে দেখো, a প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু পলিশ নোটেশন হচ্ছে ইন্টু প্লাস এ বি সি। এইভাবে আমরা তৃতীয় এক্সাম্পলটি দেখলে দেখব একইভাবে আমরা রূপান্তর করেছি, যেখানে অপারেটর গুলো চলে এসছে অপারেন্ডের পূর্বে। 4 নম্বরেও ঠিক তাই করেছি আমরা। তাইলে আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্সে যখন রূপান্তর করব তখন অপারেন্ডের পূর্বে অপারেটর গুলোকে বসাবো, অপারেন্ডের মাঝখানে অপারেটর থাকবে না। একইভাবে পোস্টফিক্স হচ্ছে প্রিফিক্সের উল্টো, এজন্য এটাকে প্রিফিক্সকে আমরা বলে থাকি পলিশ নোটেশন, আর পোস্টফিক্সকে বলে থাকি রিভার্স পলিশ নোটেশন। অর্থাৎ অপারেটর গুলো অপারেন্ডের পরে থাকে। যেমন আমরা 1 নম্বর এক্সাম্পল যদি দেখি, a প্লাস বি ইকুয়াল টু, যখন আমরা রিভার্স পলিশ নোটেশনে লিখব তখন লিখব এ বি প্লাস, অর্থাৎ অপারেটর পরে চলে যাবে, প্লাস পরে চলে যাবে, অপারেন্ড দুটি আগে থাকবে। একইভাবে খেয়াল করো 2 নাম্বার যে এক্সাম্পল আমরা দেখিয়েছি আগের মতো একই, 3 নাম্বারও তাই, 4 নাম্বারও তাই, যে আমরা যখনই ইনফিক্স থেকে এটাকে কনভার্ট করতে গিয়েছি তখন আমরা বারবার বিবেচনা করেছি অপারেন্ড আগে থাকবে, অপারেটর পরে থাকবে। দেখো 4 নাম্বার এক্সাম্পলে আমরা যখন এটাকে কনভার্ট করে ফেলছি ইনফিক্স থেকে পলিশ নোটেশনে, রিভার্স পলিশ নোটেশনে, তখন এটি হয়ে গেছে ab প্লাস cd মাইনাস ডিভাইডেড বাই।
এইভাবে আমরা এই নোটেশনগুলোকে কম্পিউটারে ব্যবহার করে থাকি। আর এই কনভার্সনগুলো করতে গিয়ে কম্পিউটার স্ট্যাক ডাটা স্ট্রাকচারকে ব্যবহার করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে অ্যালগরিদমটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইনফিক্স নোটেশনকে পোস্টফিক্স নোটেশনে কনভার্সনের একটি অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমে আমরা কোনো একটি ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্সে রূপান্তর করতে পারি। অ্যালগরিদমের মোট 7টি স্টেপ। প্রথমেই দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এত বড় একটি অ্যালগরিদম, না, আসলে এই অ্যালগরিদমের প্রথম 2টি স্টেপ এবং দ্বিতীয় স্টেপের পর দ্বিতীয় স্টেপের অধীনে 3 থেকে 6 পর্যন্ত। সুতরাং প্রথম 2টি স্টেপ বুঝলে আমাদের কাছে খুব কঠিন মনে হবে না, বাকি স্টেপগুলো খুব সহজ হয়ে যাবে। এই অ্যালগরিদমটির কাজ হচ্ছে ইনফিক্সকে পোস্টফিক্সে কনভার্ট করবে। আমরা একটু দেখে নেই আগে কিভাবে এই কনভার্সনটা করে। দেখো, এই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা একটি টেবিল, তার একটি কিউ নামক কলাম আছে, কলাম কিউ। এই কিউ নামক কলামের অধীনে আমার একটি এক্সপ্রেশন দেয়া আছে। এক্সপ্রেশনটি কি? উপরে এই গ্রিন কালারে এক্সপ্রেশনটি লেখা আছে, কিউ ইকুয়াল টু সি মাইনাস d divided by e to the power f into g। এটা আমার একটি ইনফিক্স এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটি প্রাথমিকভাবে কিউ নামক মেমোরিতে থাকে। দেখো, এখানে সিরিয়ালি আমার এক্সপ্রেশনটি, প্রথমে আমার এক্সপ্রেশনে সি ছিল, এখানে সি আছে, তারপর মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তারপর একটি লেফট প্যারেনথেসিস আছে, হ্যাঁ, এখানে থার্ড পজিশনে লেফট প্যারেনথেসিস আছে। এইভাবে এক্সপ্রেশনটি প্রথম কিউতে থাকে। এই কিউ থেকে অ্যালগরিদম একটির পর একটি এই আইটেমগুলোকে বা আমার এক্সপ্রেশনের এলিমেন্টগুলোকে রিড করে এবং এটাকে স্ট্যাক অথবা এক্সপ্রেশন পিতে স্থানান্তর করে। স্ট্যাককে ব্যবহার করে থাকে ইন্টারমিডিয়েট মেমোরি হিসাবে এবং ফাইনালি এটা এক্সপ্রেশন পিতে যায়। এক্সপ্রেশন পিতে যাওয়া মানে এটা পোস্টফিক্স নোটেশনে রূপান্তরিত হয়ে যাওয়া। এখন আমরা দেখি অ্যালগরিদমটি কিভাবে কাজ করে। দেখো, অ্যালগরিদম কি বলেছে? স্টেপ নাম্বার 1এই বলেছে যে পুশ লেফট প্যারেনথেসিস অনটু স্ট্যাক অ্যান্ড অ্যাড রাইট প্যারেনথেসিস টু দ্য এন্ড অফ কিউ। অর্থাৎ শুরুতে একটি লেফট প্যারেনথেসিস অ্যাড করতে বলতেছে স্ট্যাকে, এই যে আমরা লেফট প্যারেনথেসিস স্ট্যাকে অ্যাড করেছি, আর কিউ এর একদম সর্বশেষে একটি রাইট প্যারেনথেসিস অ্যাড করতে বলেছে, সেটা করেছি। এটা ছিল স্টেপ নাম্বার 1 এর কাজ। স্টেপ 2তে বলেছে স্ক্যান কিউ, কিউকে একটি পর একটি এলিমেন্ট স্ক্যান করতে হবে, অর্থাৎ কিউ থেকে একটির পর একটি এলিমেন্ট সে বের করে নেবে। নেয়ার পর প্রতিটি এলিমেন্টের জন্য সে স্টেপ নাম্বার 3 থেকে 6 পর্যন্ত সবার সাথে কম্পেয়ার করে দেখবে কার সাথে মিলে। এই 3 থেকে 6 পর্যন্ত সে কম্পেয়ার করবে এই জন্য যে আসলে কিউ থেকে প্রাপ্ত এলিমেন্টটি কার সাথে ম্যাচ করছে। দেখো, স্টেপ নাম্বার 3তে বলছে যদি কিউ এর এই এলিমেন্টটি একটা অপারেন্ড হয়, অপারেন্ড, ইফ অ্যান অপারেন্ড ইজ এনকাউন্টার্ড অ্যাড ইট টু পি। যদি এটি একটি অপারেন্ড হয় তাহলে এটি সরাসরি পিতে চলে যাবে, স্ট্যাকে আর যাওয়ার প্রয়োজন নেই, নিবে না স্ট্যাকে। 4 নম্বরে বলছে 4 নম্বর স্টেপে, ইফ এ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড পুশ ইট টু স্ট্যাক। যদি একটা লেফট প্যারেনথেসিস ইকুয়েশনে পাওয়া যায়, এটা সরাসরি পিতে যাবে না, এটা স্ট্যাকে যাবে প্রথম। ইফ অ্যান অপারেটর ইজ এনকাউন্টার্ড দেন, অপারেটর যদি পায় তাইলে কি করবে? এটাকে স্ট্যাকে পপ করবে, তবে পপ ফ্রম স্ট্যাক টু পি of all same or higher precedence operator। আগে স্ট্যাকে যদি কোনো অপারেটর থেকে থাকে যাদের প্রেসিডেন্ট বর্তমান অপারেটরের প্রেসিডেন্সের চেয়ে বেশি বা সমান, তাহলে তাদের সবাইকে আগে পিতে শিফট করবে, তারপর এই অপারেটরটিকে স্ট্যাকে অ্যাড করবে। স্টেপ 6 এ বলেছে যদি রাইট প্যারেনথেসিস পাওয়া যায় তাইলে কি করবে? রাইট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড দেন pop from stack to p of all operators until left parenthesis encountered। স্ট্যাকের অপারেটরগুলো একটি একটি করে পপ করে নিতে হবে কোথায়? পিতে,
যতক্ষণ পর্যন্ত না স্টেকে একটি লেফট প্যারেন্থেসিস না পাওয়া যাবে। তারপর যখন লেফট প্যারেন্থেসিস পাওয়া যাবে, রিমুভ দ্য লেফট প্যারেন্থেসিসটি মুছে দিতে হবে। এইভাবে সে কনভার্সনের কাজটি করে থাকে। এখন আমরা পরবর্তী এক্সাম্পলে যদি যাই, দেখো সেই কাজটিই করেছে। প্রথমে আমাদের ইকুয়েশনে ছিল একটি অপারেন্ট সি, কারণ ইকুয়েশনের শুরুতে আমাদের একটি অপারেন্ট ছিল সি। দেখো এটিকে শিফট করে, সে সি কে শিফট করে সে নিয়ে চলে গেল পিতে, অর্থাৎ কিউ থেকে সি সরাসরি পিতে চলে গেল। তারপর সে পেয়েছে একটি অপারেটর, অপারেটরটি সরাসরি স্টেকে চলে গেল, যেহেতু সেখানে পূর্ব থেকে কোনো অপারেটর ছিল না। তারপর স্টেপ নাম্বার 3 তে এসে পেল একটু লেফট প্যারেন্থেসিস, সরাসরি স্টেকে নিয়ে গেল, কেননা অ্যালগরিদমে তাই বলা আছে। স্টেপ নাম্বার 4 এ এসে পেল একটি অপারেন্ড ডি, তাকে সরাসরি পিতে নিয়ে গেল, তাকে কিন্তু আর স্টেকে নিয়ে গেল না। সো এখন পিতে হয়ে গেল সি এবং ডি। তারপর 5th এ এসে পেল একটি অপারেটর, সেটি হচ্ছে ডিভিশন। ডিভিশন অপারেটরটিকে সে স্টেকে নিয়ে গেল। অপারেটর সবসময় স্টেকে যাবে, তবে স্টেকে গিয়ে যখন বসবে তখন দেখবে তার বাইরে তার সমান অথবা বেশি প্রিসিডেন্সের কোনো অপারেটর আছে কিনা। যদি থাকে তাকে আগে শিফট করে নিবে পিতে, তারপর সে স্টেকে বসবে। স্টেপ নাম্বার 6 এ এসে দেখো যে কাজটি করলো, সেটি হচ্ছে এখানে একটি অপারেন্ট পেল। অপারেন্ট পেলে তো সে সরাসরি নিয়ে যাবে পিতে, স্টেকে টাচ করবে না, সে পিতে নিয়ে গেল, এক্সপ্রেশন পিতে। এখন পি হয়ে গেল সি, ডি এবং ই, তিনটি অপারেন্ট অলরেডি পিতে চলে এসছে। স্টেপ নাম্বার 7 এ আছে এক্সপোনেন্ট, অর্থাৎ টু দি পাওয়ার, আমাদের ইকুয়েশনে ছিল ই টু দি পাওয়ার এফ। তো এটি একটি অপারেটর, একে স্টেকে নিবে এবং স্টেকে নিয়ে যখন সে সেট করলো তখন তার বাইরে যে আছে অপারেটর, তার প্রিসিডেন্স এই এক্সপোনেন্টের চেয়ে কম বিদায় সে সরাসরি বসে গেল। যদি বেশি বা সমান হতো তাহলে তাকে শিফট করে নিত পিতে। স্টেপ নাম্বার 8 এ এসে দেখো সে আবার একটি অপারেন্ট পেল। সো অপারেন্টকে সে সরাসরি পিতে নিয়ে যায়, আমরা এটা আগেও দেখেছি, তাই সে সরাসরি এটাকে এক্সপ্রেশন পিতে নিয়ে আসলো। এখন এক্সপ্রেশন পি হয়ে গেল সি, ডি, ই, এফ। আর কিউতে আছে, স্টেকে আছে লেফট প্যারেন্থেসিস। এই লেফট প্যারেন্থেসিস আমরা অ্যালগরিদমের স্টেপ নাম্বার 1 অনুসারে শুরুতে বসিয়েছিলাম। সে এখনো স্টেকে আছে, সে শেষ পর্যন্ত থাকবে। এবং তারপরে আছে একটা মাইনাস চিহ্ন, এটি একটি অপারেটর। তারপর আমাদের ইকুয়েশনের একটি লেফট প্যারেন্থেসিস, তারপর ডিভিশন, তারপর এক্সপোনেন্ট। এবার স্টেপ নাম্বার 9 এ এসে সে পেল একটি রাইট প্যারেন্থেসিস। রাইট প্যারেন্থেসিসের জন্য আমাদের অ্যালগরিদমে কি বলা আছে দেখো, রাইট প্যারেন্থেসিসের কথা স্টেপ নাম্বার 6 এ বলা আছে। স্টেপ নাম্বার 6 এ বলেছে যে যদি রাইট প্যারেন্থেসিস এনকাউন্টার্ড হয়, পাওয়া যায়, তাইলে কি করবে, স্টেক থেকে সবগুলো অপারেটরকে পপ করবে কোথায়, পিতে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একটা লেফট প্যারেন্থেসিস পাওয়া না যাবে, এবং যখন লেফট প্যারেন্থেসিস পাবে তাকে মুছে দিয়ে তার কাজ শেষ হবে। তাইলে আমরা যে স্টেপ নাম্বার 9 এ এসে একটা রাইট প্যারেন্থেসিস পেলাম কিউতে, এটা পাওয়ার সাথে সাথে সে যেটা করবে অ্যালগরিদম, আমাদের স্টেকে ছিল একটি এক্সপোনেন্ট, তারপর ছিল একটি ডিভিশন, তারপর লেফট প্যারেন্থেসিস। প্রথম এক্সপোনেন্টকে নিয়ে গেল পিতে, তারপর ডিভিশনকে নিয়ে গেল পিতে, তারপর লেফট প্যারেন্থেসিসকে মুছে দিল। তাতে দেখো স্টেপ নাম্বার 9 এর কাজ করার পর, অর্থাৎ রাইট প্যারেন্থেসিস পাওয়ার পর, সে স্টেকের থেকে অপারেটরগুলোকে শিফট করলো। কতক্ষণ পর্যন্ত শিফট করলো, যতক্ষণ না সে একটি লেফট প্যারেন্থেসিস না পেল। শিফট করার পর এখন স্টেকে কি আছে, এখন স্টেকে আছে স্টেপ একটি লেফট প্যারেন্থেসিস এবং মাইনাস চিহ্ন। স্টেপ নাম্বার 10 এ এসে সে একটি অপারেটর পেল, অপারেটর সরাসরি গিয়ে স্টেকে বসে গেল, কারণ তার বাইরে লোয়ার প্রিসিডেন্সের অপারেটর আছে। একইভাবে স্টেপ নাম্বার 11 এ গিয়ে সে একটি অপারেন্ট পেল, এটা সরাসরি চলে গেল পিতে,
এবং স্টেপ নাম্বার 12 এ গিয়ে সে একটি রাইট প্যারেন্থেসিস পেল। রাইট প্যারেন্থেসিস পেলে সে স্ট্যাকের সব অপারেটরকে শিফট করতে থাকবে এবং সর্বশেষ দেখো স্টেপের অপারেটরগুলোকে শিফট করে ইকুয়েশনটি যা দাঁড়ালো তা হচ্ছে CDEF এক্সপোনেন্ট ডিভাইডেড বাই ইনটু মাইনাস। এটি হচ্ছে আমাদের উপরে আমরা যে দেখেছিলাম q ইকুয়াল টু c মাইনাস d ডিভাইডেড বাই e টু দি পাওয়ার f ইনটু g, তার পোস্টফিক্স নোটেশন হচ্ছে এটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্স নোটেশনে এই অ্যালগরিদম কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে বিদায় নেওয়ার পালা। তার আগে চলো একটু দেখে নেই আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে আমরা স্ট্যাক ডাটা স্ট্রাকচার এবং তার কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলেছি, যেমন পুশ, পপ, ফিলো এবং লিফো নিয়ে। আমরা শিখেছি স্ট্যাক ডাটা স্ট্রাকচারে কিভাবে ডাটা অ্যাড করা যায় অথবা রিমুভ করা যায়, অর্থাৎ কিভাবে ডাটা পুশ করা যায় এবং পপ করা যায়। আমরা আরো শিখেছি ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন এবং তার এক্সপ্রেশনগুলো কি, তাদের রূপান্তর কিভাবে করা যায়, এবং সর্বশেষ যে বিষয়টি আমরা জেনেছি সেটি হচ্ছে কিভাবে একটি ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে রূপান্তর করা যায়, তার অ্যালগরিদম এবং তার কিছু এক্সাম্পলও আমরা দেখেছি। তো এবার আমরা জেনে নেই যে আমাদের এই অধ্যায়ে আমরা কি বাড়ির কাজ করব, বাড়ির কাজ কি থাকবে। আমাদের এই অধ্যায় থেকে বাড়ির কাজ থাকবে স্ট্যাক ডাটা স্ট্রাকচারে ডাটা রিমুভ বা পপ করার অ্যালগরিদমের বর্ণনা তোমরা লিখবে। আরেকটি কাজ করবে সেটি হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্সে রূপান্তর করার যে অ্যালগরিদমটি আমরা করলাম তার ব্যাখ্যা লিখবে। এই দুটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। এবং আমরা পরবর্তী ক্লাসে যা আলোচনা করব সেটি হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়ের 6ষ্ঠ অধ্যায়, যেখানে আমরা আলোচনা করব মূলত কিউ ডাটা স্ট্রাকচার নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।